পুলিশই র্যাবই একটা অন্যায় করলো, পুলিশকে আপনি বলে দিলেন তদন্ত করতে, মামলা করতে, পুলিশ তো কাজটা করছে না। এনসিপির একজন নেতা বলেছেন ডাক দিলে ৮০% মানুষ হয়তো রাস্তায় চলে আসবে আগের মতোই যারা এসেছিল। তার মানে একটা বিবদমান পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোথায় আসলে সমস্যা হচ্ছে? একটা বিষয় হচ্ছে যে ধরেন একটা জাতির তো সিরিজ অফ মুক্তির লড়াই থাকে, একটা মাটির, একটা মানুষের, এবং এই মুক্তির লড়াইতে কোনোদিন কমা হয় না, মানে দাড়ি হয় না, এটা একটা কমা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, এটা চলতেই থাকে। যেভাবে আমি ২৪কে ৭১-এর এক্সটেনশন আকারে দেখি, আমি ৭১কে ৪৭-এর এক্সটেনশন আকারে দেখি, আমি ৪৭কে গত শতাব্দীর লড়াইয়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একের পর এক এক্সটেনশন আকারে দেখি। ইতিহাস তো ধারাবাহিক, মুক্তির এই লড়াইটা হচ্ছে এক্সটেনশন, এখানে কোনো দাড়ি নাই। ৭১ যেভাবে থেমে যায় নাই, আমাদের এই প্রজন্ম তার লড়াইটা চালিয়ে যাচ্ছে। এখন এই লড়াইটা আসলে কেন? লড়াইটা হচ্ছে আমার একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র বানানোর জন্য, আমার একটা স্বপ্নের বাংলাদেশ বানানোর জন্য। এবং এই বাংলাদেশটা করবার জন্য আমাদের গত ৫৫ বছরের অভিজ্ঞতা যেমন আছে, ঠিক তেমনিভাবে ১৬-১৭ বছরের আওয়ামী লীগের যে অথরিটেরিয়ান রেজিমটা ছিল, এটাকে সামনে রেখেও আমরা এই অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি গত ইন্টারিমের আমলে। ঐকমত্য কমিশন, ১৫টা সংস্কার কমিশন, সবাই মিলে কোন জায়গাগুলোতে আসলে কাজ করা দরকার, হাত দেয়া দরকার, যেখানে কাজ করলে রাজনৈতিক দলগুলো একটা গভর্নেন্স দিতে বাধ্য থাকবে, প্রতিষ্ঠানগুলো অ্যাকাউন্টেবল হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে যারা থাকবেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এবং সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা লম্বা সময় সবাই আলোচনা করে একটা সনদ প্রণয়ন করা হয়েছে, মোটা দাগে, যেটা রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে, গণভোটে এটা জনগণের মতামত নেওয়া হয়েছে। এখন এসে দেখতে পাচ্ছি সেই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল রিফর্মের জায়গা, যেখানে আপনি ইঙ্গিত দিয়েছেন যে ক্ষমতাকে অ্যাকাউন্টেবল করা, ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করা, ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা, ক্ষমতাকে দায়িত্বশীলতার জায়গায় স্বচ্ছতা আনার জায়গা, এই প্রত্যেকটা জায়গা যেগুলো আমরা একমত হয়েছিলাম করব বলে, সেগুলোকে এখন আন্ডু করা হচ্ছে। যেমন ধরেন খুব সিম্পল একটা নিরপরাধ জুলাই জাদুঘর, জুলাই জাদুঘর অধ্যাদেশের ব্যাপারে যে বিশেষ কমিটি করা হয়েছে, সরকারি দল বিরোধী দল এই অধ্যাদেশ যেটা গত বছর জারি করেছে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, পুরোটা তারা একমত হয়েছে যে এটা এভাবেই আমরা পাশ করে ফেলবো। দুই দল একমত হয়েছে। প্রস্তাব করার ঠিক ২০ মিনিট আগে সংশোধনী প্রস্তাব করা হয়েছে একজন এমপির মাধ্যমে। সাধারণত আপনার সরকার যখন কোনো বিল আনে, অধ্যাদেশ প্রস্তাব করে, সরকারি দলের এমপিরা পার্লামেন্টে এটার ইন্টারফিন করে না, কারণ তারা কমিটি স্টেজে তার যার যার মতামত দেওয়ার দিয়ে দেয়। সেইখানে কনভেনশন ব্রেক করে, তার যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছিল কমিটি মিটিংয়ে, সেটা ব্রেক করে তারা এখানে সংশোধনী প্রস্তাব করলো। একজন বিশেষজ্ঞকে জাদুঘরের দায়িত্ব দেওয়ার বদলে মন্ত্রীকে জাদুঘরের দায়িত্ব দেওয়া হচ্ছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তো ওই কমিটিতে প্রধান হিসেবে নিজেকে স্থাপন করেছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী। না, ওইটা তো তখন একটা ইন্টারিম অবস্থা ছিল। অধ্যাদেশ ইন্টারিম না ভালো ভালো কাজ করে না, সার্টেনলি করেছে, এবং প্রতিমন্ত্রী যাকে করা হয়েছে তিনি আসলে ওই অঙ্গনের মানুষ ছিলেন, আমাদের মতো টিপিক্যাল এই রাস্তায় দাবড়ানো রাজনীতিবিদ ছিলেন না। ভবিষ্যতে ধরেন ওইরকমই যদি প্রতিমন্ত্রী আসে না, সেটা নিজেকে হচ্ছে বসিয়ে ফেলে, বিশেষজ্ঞ আসুক, বিশেষজ্ঞ হোক, যদি বিশেষজ্ঞটা অ্যাপ্লাই করবে। চলচ্চিত্র নির্মাতা কি আসলে জাদুঘর বিশেষজ্ঞ? না, সেটা অনেক লোক আছে ওখানে, শুধু এক দুজন না। ওখানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, জেনুইনলি জাদুঘর নিয়ে দেশে বিদেশে কাজ করেছেন এমন মানুষ আমি দেখেছি ওখানে। তো এখনো তো তাই হবে, ওরকম থাকবে, কিন্তু একজন মন্ত্রী সবসময় থাকবে। তো সেটা যদি আপনি করতে চান, আমরা আশা করেছিলাম, যেটা একমত হয়েছেন অ্যাটলিস্ট কন্টেন্টে না গিয়ে, যেটা দুই দল, যে মেঘের কথা বলেছেন না, মেঘ তো শুধু বৃষ্টির পরিমাণ দিয়ে হয় না, আস্থার সংকট আছে এখানে। আপনি কমিটি মিটিংয়ে সব দল একমত হলেন একটা বিলের ব্যাপারে, সেটা আপনি সংশোধন করলেন কেন? মেঘ তো এইভাবে জমছে। দ্বিতীয়ত হচ্ছে ফারুকী সাহেবের মতো আরো সামনে মন্ত্রী আসলে তারাও যেন এখানে থাকতে পারে। বেটার আইডিয়া দেন, বেটার প্রস্তাবনা করেন, যদি মনে করেন যে এর থেকে প্রফেশনাল আইডিয়া আপনার কাছে আছে। আপাতত পাশ করে ফেলেন, যেহেতু একমত হয়ে গেছেন, ২ মাস পরে তো আবার সংশোধনী আনতে পারবেন। তাহলে এই যে মেঘ জমাচ্ছেন অপ্রয়োজনে, যেটা আসলে প্রয়োজন ছিল না। আজকে দেখেছেন মানবাধিকার কমিশনের সব সদস্য রিজাইন করেছে। হ্যাঁ, এটা করেছেন। মানবাধিকার কমিশন তো বেশ একটা অকার্যকর অবস্থায় ছিল। অন্তর্বর্তী সরকারের সময় তো আমরা মানবাধিকার কমিশনকে সেরকম কিছু করতে দেখিনি। তারপরে যদি আগের যে কোনো আমলের সাথে তুলনা করেন, এইটার যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যে কাজ করেছে মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন নিয়ে, এবং যে পরিমাণ ঝুঁকি নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষমতার ভরকেন্দ্রকে চ্যালেঞ্জ করে যে লেভেলে তদন্ত করেছে, তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, এটা আমাদের হিস্ট্রিতে আনপ্রেসিডেন্টেড। এটাকে আরও উন্নত করার সুযোগ আছে।
এখন যতটুকু করা হয়েছে অতটুকু আপনি আন্ডু করে দিলেন। কি কি প্রস্তাব করেছিল দেখেন, যে মানবাধিকার কমিশনে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, এটা একটা সার্চ কমিটি করে দেওয়া হবে, তাদেরকে অ্যাপয়েন্ট করবার পরে আপনি ইচ্ছা মতো রিমুভ করতে পারবেন না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যেভাবে একজন বিচারপতিকে রিমুভ করা হয়, সেরকম একটা প্রশ্নের মধ্যে দিয়ে করা হবে। যে কোনো কমিশনে কাউকে নিয়োগ দিলে ইচ্ছামতো সরিয়ে ফেলার ক্ষমতা না থাকাই উচিত। এর ব্যাপারে আমরা একমত হতে চেয়েছিলাম বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে পারি নাই। তার ভিতরে এটা সরকারের বিরুদ্ধে গেলেই তো তখন বিপদ হবে। এক্স্যাক্টলি। থার্ড যেটা এই অ্যামেন্ডমেন্টে ছিল গত বছরের অধ্যাদেশে, সেটা হচ্ছে তারা চাইলে যে কোনো মানবাধিকার লঙ্ঘন সুমোটো নিজের উদ্যোগেই আপনার তদন্ত করতে পারবে, বিচার করতে পারবে। কিন্তু এখন যেটা করেছে, কোনো কমিশনকে বিচার করতে পারা উচিত। কমিশন তো অপরাধকে তদন্ত করবে। বিচার মানে ইন দ্য সেন্স ধরেন সিম্পলি শোকজ করা, নোটিশ দেয়া, ডিপার্টমেন্টকে জানানো তোমার লোকটা এখানে ভায়োলেশন করেছে, তুমি বিচার করো, মানে অপরাধের প্রকৃতি অনুযায়ী বিচারের ব্যবস্থা করতে পারবে। বিচারের ব্যবস্থা করা এবং মামলা পর্যন্ত সে করতে পারবে। মানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর তাকে রিলাই করতে হবে না। কারণ ধরেন পুলিশই, র্যাবই একটা অন্যায় করলো, পুলিশকে আপনি বলে দিলেন তদন্ত করতে, মামলা করতে, পুলিশ তো কাজটা করছে না, তার সদস্য ফেলো ব্রাদারদের এগেইনস্টে এটা তো বাংলাদেশে অনাদিকাল থেকে হয়ে আসছে। পুলিশই তদন্ত করে, পুলিশই ধরে আনে। তো সেটাই হচ্ছে যে একটা চেক এন্ড ব্যালেন্স। অনেক জায়গাতেই কিন্তু তদন্ত করে একজন, ধরে আরেকজন। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে চেক এন্ড ব্যালেন্সটা করা। এই প্রত্যেকটা প্রফেশনকে আন্ডু করে যেটা হয়েছে, আপনি ঠিক আওয়ামী লীগের আমলের একটা মানবাধিকার কমিশন যেটা ছিল ওখানেই ফেরাই নিয়ে গেলেন।